মহাসড়কে ৩ চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারির পর কমেছে সড়ক দুর্ঘটনা। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এভারেজে ৩০টা মতো অ্যাক্সিডেন্ট হয়েছে। আর টিহুইলারটা ব্যান করা হলো, সেই প্রথম ৪ দিনে এভারেজে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে ২০ থেকে ২২টি। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে দরকার দীর্ঘমেয়াদী গবেষণার। একটা রেগুলেশনের বিফোর অ্যাটলিস্ট ৬ মাস, আফটার ৬ মাস পরীক্ষা করে বলতে পারবো যে দৃশ্যমান কোনো উন্নতি হলো কিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খুলনায় শিশু রাকিব হত্যা মামলার আসামি বিউটি বেগম ৩ দিনের রিমান্ডে। চিকিৎসাধীন থাকায় অপর ২ আসামিকে নেওয়া হয়নি আদালতে। ফেলানী হত্যার বিচার নিয়ে পরিবার আনুষ্ঠানিক ক্ষোভ জানালে আদালত পুনর্গঠন করে আবার বিচারের আশ্বাস বিএসএফের। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অনেকটাই অর্জন সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। পূর্ণাঙ্গ রূপ দিতে পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। জঙ্গি গোষ্ঠী আইএসএ যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মান্নানের ২৯ স্বজন এখন সিলেটে। নজরদারিতে রেখেছে পুলিশ, এলাকায় চাঞ্চল্য। এবং শুধু সাহিত্যকর্ম নয়, রাষ্ট্র ও সমাজ ভাবনায় রবীন্দ্রনাথ ছিলেন অদ্বিতীয়। আজ ২২শে শ্রাবণ, কবিগুরুর ৭৪তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা। মহাসড়কে ৩ চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারির পর চলতি মাসের প্রথম ৪ দিনে কমেছে সড়ক দুর্ঘটনা। সময় সংবাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট পরিচালিত ৪ দিনের তুলনামূলক জরিপে বেরিয়ে এসেছে এই তথ্য। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা কমার ফলাফল আরও জোরালোভাবে পাওয়া যাবে দীর্ঘমেয়াদের গবেষণায়। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। ৩ চাকার যানের এই অবাধ বিচরণ শুধু এই সড়কে নয়, এই চিত্র ছিল দেশের প্রায় সব সড়ক মহাসড়কেই। সম্প্রতি মহাসড়কে এই যানের গতি টেনে ধরে সরকার, আর এরই প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ আর আন্দোলনে নামে এই যানের মালিক শ্রমিকরা। মহাসড়কে সব দুর্ঘটনার কারণ যে এই ৩ চাকার যান এমন নয়, কিন্তু এসব ধীরগতির যানের কারণে অনেক সময় ঘটেছে দুর্ঘটনা। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ARI বলছে, ১ আগস্ট থেকে নিষেধাজ্ঞা কার্যকরের পর সারা দেশেই কমেছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। ARI এর জরিপে দেখা যায়, চলতি বছরের প্রথম ৬ মাসের প্রথম ৪ দিনে যেখানে গড়ে দুর্ঘটনার সংখ্যা ছিল ৩০টি, সেখানে আগস্টের প্রথম ৪ দিনে দুর্ঘটনা নেমেছে ২২টিতে। আমাদের দেশের ড্রাইভাররা সচরাচর এই ওভারটেকিং করতে বাধ্য হয়, কারণ আমাদের দেশের রাস্তায় একই সাথে লো স্পিডের ভেহিকেল এবং হাই স্পিডের ভেহিকেল চলাচল করে। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ৪ দিনের জরিপে দুর্ঘটনার সংখ্যা কম পাওয়া গেলেও এ ব্যাপারে আরও জোরালো সিদ্ধান্তে পৌঁছতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী গবেষণা। একটা রেগুলেশনের বিফোর অ্যাটলিস্ট ৬ মাস, আফটার ৬ মাস পরীক্ষা করে বলতে পারবো যে দৃশ্যমান কোনো উন্নতি হলো কিনা। তাকে শুধু মহাসড়ক থেকে চলে যেতে বলা হয়েছে। আঞ্চলিক সড়ক অর্থাৎ প্রায় ২.৫ থেকে ৩ লক্ষ কিলোমিটারের মধ্যে মাত্র ৩,৫০০ কিলোমিটারে তাকে বিচরণ ক্ষেত্রটা তার জন্য সীমাবদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞরা আরো বলছেন, মহাসড়কে ৩ চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত অবশ্যই সাধুবাদের দাবি রাখে। তবে পাশাপাশি এটাও ঠিক যে এর সঙ্গে জড়িত লাখ লাখ মানুষের জীবন জীবিকার বিকল্প উপায়টি নিয়েও চিন্তা করতে হবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের বিভিন্ন মহাসড়কে চলছে সিএনজি অটোরিকশা। তবে পুলিশের কড়া নজরদারিতে এর সংখ্যাটা খুবই কম। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহের কাজীর শিমলা এলাকায় আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ এবং ঢাকা রাজশাহী বাইপাস সড়কে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। প্রথমে সাইফুর রহমান রকির কাছে যাব সেখানকার অবস্থা জানতে। রকি, আমি এখন যে সড়কটিতে আছি এটি ঢাকা রাজশাহী বাইপাস মহাসড়ক। এই মহাসড়কে আমরা সকাল থেকে দেখেছি যে ৩ চাকার যে যানবাহনগুলো রয়েছে, মূলত হিউম্যান হলার, ভুটভুটি,
নসিমন, করিমন, ব্যাটারি চালিত অটোরিকশা এই ধরনের যানবাহনগুলো কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করছে। সকালের দিকে এই সংখ্যাটা কিন্তু আরো বেশি ছিল, যত বেলা গড়িয়েছে এই সংখ্যাটা এখন কিন্তু কমেছে, কারণ আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এখানে পুলিশের একটা নজরদারি কিন্তু কড়া নজরদারি ছিল। তো আসলে পুলিশ যখন এই মহাসড়কে এসে তারা একটি অভিযান চালাচ্ছে বা যখন মোবাইল কোর্ট পরিচালনা করছে, তখন কিন্তু এই ধরনের ভুটভুটি, নসিমন, করিমন এই যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তবে তারা যখন আবার চলে যাচ্ছে, তখন কিন্তু আবার এই যানবাহনগুলো আবারও রাস্তায় নেমে পড়ছে। তো মূলত আমরা তাদের সাথেও কথা বলেছি, তারা আসলে কেন নিষেধাজ্ঞার পরেও মহাসড়কে নামছেন। তো মূলত এই চালকেরা আমাদেরকে যেটি বলেছেন যে আসলে তারা পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে মহাসড়কে নামতে হচ্ছে, কারণ লোকাল যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যানবাহন চালিয়ে তারা যে ভাড়া পাচ্ছেন সেটি দিয়ে তাদের পরিবার চালানো বা সংসার চালানো অনেকটা দায় হয়ে পড়েছে। তো আমরা এই বিষয়টি নিয়ে বিআরটি এর কর্মকর্তাদের সাথেও কথা বলেছি। তারা বলেছেন যে নগরীতে বেশ কিছু অবৈধ যে যানবাহনগুলো রয়েছে তারা মূলত দুর্ঘটনা ঝুঁকি বাড়াচ্ছে, যার কারণে তারা কিন্তু তাদের যে অভিযানটি রয়েছে সেটা কিন্তু অব্যাহত রেখেছে এবং মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। এরই মধ্যে কিন্তু তারা বিভিন্ন এ ধরনের 3 চাকার যানবাহনগুলোর অর্থদণ্ডও করেছেন এবং তাদেরকে সাবধান করে দিচ্ছেন বারবার। তারপরেও কিন্তু এই হিউম্যান হলার, ভুটভুটি, নসিমন, করিমন এগুলো চলছে। তবে এখনো একদম পুরোদমে বন্ধ করা সম্ভব হয়নি রাজশাহীতে। তারপরেও পুলিশের তৎপরতা কিন্তু কড়া তৎপরতায় রয়েছে। তো এখনো কিন্তু আমি যে সড়কটিতে আছি আমি দেখছি থেমে থেমে কিন্তু ব্যাটারি চালিত যে অটোরিকশা আছে বা ভুটভুটি, নসিমন, করিমন এ ধরনের যানবাহন কিন্তু চলাচল করছেই। তো আসলে এটি নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন মূলত সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে হুট করে, এই সিদ্ধান্তটির কারণে তারা কিন্তু এক ধরনের বেকায়দায় পড়ে গেছে। তারা ঋণ নিয়ে অনেকে এই যানবাহনগুলো কিনেছেন, যার কারণে কিন্তু এই ঋণ পরিশোধ করাও কিন্তু এখন তাদের জন্য অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর মহাসড়কের 3 চাকার যানবাহনের সর্বশেষ অবস্থা। এখন আমরা আমাদের সহকর্মী ময়মনসিংহে আছেন হারুনুর রশিদ, আমরা তার কাছ থেকে জানবো ময়মনসিংহে এই 3 চাকার যানবাহন চলাচলের কি অবস্থা। মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচল বন্ধের যে সরকারি নির্দেশনা জারি করা হয়েছে, আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এর কোনো প্রভাব আমরা এখন পর্যন্ত দেখিনি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমরা সকাল থেকে দেখছি যে 3 চাকার যে যানবাহনগুলো আছে, যেমন সিএনজি, অটোরিকশা, ইজি বাইক, মহেন্দ্র সহ যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো চলাচল করছে, এতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আসলে আগস্টের 1 তারিখ থেকে যে ঘোষণা বন্ধের যে নির্দেশনাটা জারি করা হয়েছিল, সেই প্রথম দিন কিছুটা যানবাহন চলাচল কম করেছিল, সেদিন আমরা যাত্রীদের ভোগান্তি দেখেছি। কিন্তু এর পর দিন থেকে এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 3 চাকার যানবাহনের আসলে চলাচলের কোনো ধরনের প্রভাব আমরা দেখিনি। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবেই এই যানবাহনগুলো চলাচল করছে, যার কারণে আসলে এখানে সাধারণ মানুষের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তিটা আমরা ওইভাবে দেখিনি। এবং চলাচল করতেও যে যানবাহনগুলো নিষিদ্ধ করা হয়েছে সেই যানবাহনগুলো চলাচল করছে। তাদের চালক এবং মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চালাতে তাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না। তো চালকদের সাথে আমরা কথা বলেছি যে সরকারি যে নির্দেশনা জারি করা হয়েছে সেই নির্দেশনার পক্ষে তারাও রয়েছেন, কিন্তু তাদের একটা দাবি হচ্ছে যে আসলে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় অনেকটা বাধ্য হয়েই তাদের এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই সিএনজি, অটোরিকশা বা মহেন্দ্র এই যানবাহনগুলো চলাচল করতে হয়েছে, কারণ এটার উপরেই তাদের পরিবারের জীবন জীবিকা নির্ভর করছে, যার কারণে তারা বাধ্য হয়েই এই যানবাহনগুলো চলাচল করছেন। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমরা ওই যে ত্রিশাল থেকে বেশ কিছু সিএনজি, মহেন্দ্র, অটোরিকশা ময়মনসিংহের দিকে আসছে এবং ময়মনসিংহ থেকেও ত্রিশালের দিকে বেশ কিছু এরকম 3 হুইলার যানবাহন চলাচল করছে। তো এই বিষয়ে আমি পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছেন যে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারা কোনোভাবেই 3 হুইলার যে নিষিদ্ধ করা হয়েছে যে যানবাহনগুলো সেই যানবাহনগুলো তারা চলাচল করতে দিবেন না, কিন্তু তার বাস্তবতা বা তার বাস্তবায়ন আমরা আসলে এখন পর্যন্ত দেখিনি। এখন পর্যন্ত আমরা কোথাও আসলে এ ধরনের অভিযানেরও খবর পাইনি যে এই যানবাহনগুলোকে চলাচল করার জন্য তারা নিষেধ বা বাধা দিচ্ছেন। তো যার কারণে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিকভাবেই সেই নিষিদ্ধ করা 3 চাকার যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো চলাচল করছে। তো এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 3 চাকার নিষিদ্ধ যানবাহন চলাচলের অবস্থা। এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। সৌমিত্র। দর্শক, রিপোর্টার সাইফুর রহমান রকি ঢাকা রাজশাহী বাইপাস সড়ক থেকে এবং রিপোর্টার হারুনুর রশিদ ময়মনসিংহের কাজীর শিমলা এলাকা থেকে জানাচ্ছিলেন এই মহাসড়কগুলোতে সিএনজি, অটোরিকশা চলাচলের খবরাখবর। এবং যেটি আমরা জানছিলাম যে
ময়মনসিংহে কিন্তু একেবারেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু সিএনজি অটোরিকশা চলাচল করছে, যদিও রাজশাহীতে খানিকটা অভিযানের কারণে থেমে থেমে চলাচল করছে এই সিএনজি অটোরিকশা। মহাসড়কে যেমন পুলিশ অভিযান চালাচ্ছে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার যানবাহনের বিরুদ্ধে, রাজধানীতে কিন্তু অভিযান চলছে, বিআরটি অভিযান চালাচ্ছে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে। এই মুহূর্তে কাফরুল এলাকায় আছেন রিপোর্টার তানিন মেহেদী, এই অভিযানের খবর জানবো তার কাছে। তানিন। সৌমিত্র, রাজধানীতে বিআরটির যে অভিযান, সেই বিআরটির অভিযান কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে কাফরুলে বিআরটির যে ভ্রাম্যমাণ আদালত যে অভিযানটি চালাচ্ছে, সেই অভিযানটি বেলা 12টার দিকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে 3টি গাড়িকে রাখা হয়েছে এবং এখানকার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি বলেছেন যে এগুলোকে ডাম্পিং স্টেশনে পাঠানো হবে এবং এই জন্য তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই গাড়িগুলোর ফিটনেস না থাকার ফলে গাড়িগুলোকে জব্দ করা হয়েছে এবং এগুলোকে ডাম্পিং স্টেশনে পাঠানো হবে বলে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন। সৌমিত্র, আপনি দেখতে পাচ্ছেন পেছনের যে চিত্রটি এবং সে গাড়িগুলোকে রাখা হচ্ছে এবং এর বাইরে সকাল বেলা 12টা থেকে বিআরটি এর যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, সেই আদালত পরিচালনা করার এরপরে আমরা দেখেছি বেশ কিছু গাড়িকে তারা অভিযান চালিয়ে কিছু জরিমানা করার পরে ছেড়ে দিয়েছেন। তো আমরা এই মুহূর্তে একটু কথা বলছি এখানকার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন জনাব মোহাম্মদ মোবাশিরুল ইসলামের সঙ্গে। আপনারা আজকে যে অভিযানটি করেছেন, এখন পর্যন্ত কি ধরনের আপনারা জরিমানা বা জেল জরিমানা? এখন পর্যন্ত 13টা মামলা হলো। 13টা মামলায় আমরা 7টা ড্রাইভিং লাইসেন্সের মামলা করেছি, ফিটনেসের করেছি আর 3টা, আর বাদ বাকি অন্যান্য করা হয়েছে। আর 3টা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রাস্তায় চলাচলের উপযোগী না। 3টা গাড়িকে আমি ডাম্পিং দিয়েছি, বড় একটা বাস এবং 2টা ম্যাক্সি টাইপের গাড়ি, এবং এগুলো ফিটনেসও এক্সপায়ার করছে 2014-র আগে, এবং একটা গাড়ির ফিটনেস 11 বছর ধরে নাই। তারা বিআরটি অফিসের সাথে কোনো যোগাযোগও নাই, তারা কোনোদিন যায়ও নাই। এ পর্যন্ত এখনো কার্যক্রম এবং কোর্ট চলছে এখন আমার। এখন পর্যন্ত কারো ড্রাইভিং লাইসেন্স বা ভুয়া লাইসেন্স কি পেয়েছেন কিনা? একটা ভুয়া লাইসেন্স এখনো পাই নাই, তবে ওই 7টা গাড়ি, 7টা গণপরিবহনের ড্রাইভারদের বেশিরভাগ ক্ষেত্রেই প্রফেশনাল, তারা রিনিউ করে না, লাইসেন্স রিনিউ করে নাই, তাদেরকে জরিমানা করে ছাড়া হয়েছে ওয়ার্নিং দিয়ে। এবং একটা গাড়ির ড্রাইভারের লাইসেন্স সাসপেন্ডেড করা হয়েছে 7 দিনের জন্য। মধ্যম গাড়ি চালানোর তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু সে বড় গাড়ি চালাচ্ছে। আপনাকে ধন্যবাদ। সৌমিত্র, কথা বলছিলাম এখানকার যে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের যিনি পরিচালনা করছেন এবং বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোবাশিরুল ইসলাম, তিনি কথা বলছিলেন আমাদের সঙ্গে। তো সৌমিত্র, একটি বিষয় জানিয়ে রাখছি, এখানকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হওয়ার পরে আমরা দেখেছি যে এখানকার কাফরুল থেকে মিরপুর এবং অন্যান্য দিকে গামী যে বেশ কিছু বাস, মিনি বাস রয়েছে, সেই সংখ্যা কিছুটা কমে গিয়েছে, এমনটা বলেছেন এখানকার যারা দায়িত্বরত যারা বিআরটি এর কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন। তো সৌমিত্র, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। সৌমিত্র। দর্শক, রিপোর্টার তানিন মেহেদী রাজধানীর কাফরুল এলাকা থেকে জানাচ্ছিলেন বিআরটি এর যে অভিযান ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে, সেসবের খবরাখবর। যাচ্ছে অন্যান্য খবরে। বিশ্বব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সড়ক দুর্ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান করছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে বুয়েটের এআরআই ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এ সময় মহাসড়ক থেকে 3 চাকার যানবাহন নিষিদ্ধ করার ফলে সড়ক দুর্ঘটনা কমেছে বলেও জানান নৌপরিবহন মন্ত্রী। বিশ্বব্যাংক বলল 12,000, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলল 20,000। আচ্ছা, আপনারাই বলেন তো, আপনার এই বাংলাদেশের মানুষ 20,000 লোক যদি মারা যায় তাহলে প্রতিদিন কত লোক মারা যাবে? এই যে তথ্যগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এই বিভ্রান্ত করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো একটি শ্রেণীকে, যেটা সবচাইতে সেবামূলক সেক্টর হিসেবে আমরা ধরি, সেই সেক্টরকে মানুষের কাছে একটা শত্রু হিসাবে চিহ্নিত করার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন অনেকটাই সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তির বিকাশ যত ঘটবে দেশে কর্মসংস্থান তত বাড়বে। তথ্য প্রযুক্তিকে সাধারণের জন্য সহজলভ্য করা ছিল সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। 2008 সালে সরকার গঠনের পর সর্বস্তরে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে নেওয়া হয় নানামুখী উদ্যোগ। তৃণমূলে এর ব্যবহার ছড়িয়ে দিতে দেশের সব ইউনিয়নে গড়ে তোলা হয় তথ্য ও সেবা কেন্দ্র, বর্তমানে যা ডিজিটাল সেন্টার নামে পরিচিত। কতটুকু বাস্তবায়ন হয়েছে? প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের সভায় পর্যালোচনা করা হয় তথ্য প্রযুক্তিকে ছড়িয়ে দিতে সরকারের নেয়া উদ্যোগগুলোর, আর এই উদ্যোগের কতটা বাস্তবায়ন হলো তাও খতিয়ে দেখা হয় সভায়। সেই সঙ্গে সভায় গুরুত্ব পায় সবার জন্য ইন্টারনেট সেবা, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল সরকার বাস্তবায়ন এবং তথ্য প্রযুক্তিতে মানব সম্পদ উন্নয়নের বিষয়গুলো।
আমি মনে করি যে আল্লাহর রহমতে আমরা কিন্তু ডিজিটাল বাংলাদেশ এক কথা বলতে গেলে করে ফেলেছি। এখন এটা ব্যবহারটা আরো সম্প্রসারিত করা, এটাকে আরো বাড়ানো এবং এর আনুষঙ্গিক আমাদের দেশেই সবকিছু তৈরির একটা সুযোগ সৃষ্টি করা। সেজন্য হাইটেক পার্ক প্রত্যেক জেলায় জেলায় আমরা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি এবং এখানে বিশাল বেকার সমস্যা দূর হচ্ছে, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমাদের শিক্ষিত ছেলেপেলেরা, তারা ছেলে মেয়ে, তারা কাজের একটা সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন 91 সালে বিনা খরচে বাংলাদেশে সাবমেরিন কেবল স্থাপনের সুযোগ এসেছিল। তখনকার সরকারের অজ্ঞতায় তা বাস্তবায়ন করা যায়নি। এ কারণেই অনেকটা পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশ এর আগে বিনা পয়সায় সাবমেরিন কেবল সংযোগ পেয়েছিল, তখনকার সরকার নেয় নাই, কারণ তাদের কথা ছিল এটা নাকি সংযোগ হলে পরে বাংলাদেশের সব তথ্য নাকি বের হয়ে চলে যাবে। সেই জন্য ওটা বিনা পয়সা যখন পাওয়া গেল তখন নিল না। দুইবার এই অফার আসলে, একবার আসলে একেবারে বিনা পয়সায়, আর একবার এসেছিল বোধহয় বছরে কত $৬,০০০ আমাদের ভাড়া দিতে হবে। দুইবারই এটাকে প্রত্যাখ্যান করা হয়। এই ধরনের মানসিকতা সরকারও বাংলাদেশের ছিল, এটা হলো দুর্ভাগ্যজনক। ডিজিটাল বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপ দিতে আর কি কি পরিকল্পনা নিতে হবে তা নিয়েও আলোচনা করেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আর দেশের বরেণ্য তথ্য প্রযুক্তিবিদরা। নেওয়া, ব্যবহার করা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। 2 সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমল 1200 টাকা। নতুন দর আজ থেকে কার্যকর, ভিড় বাড়ছে ক্রেতাদের। এবং উৎপাদন বাড়ার পর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ চিংড়ি খাত। ইউরোপের অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। খুলনায় চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার অন্যতম আসামি বিউটি বেগমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 10:30টার দিকে খুলনা মহানগর হাকিম আদালতের বিচারক ফারুক ইকবাল এ রিমান্ড মঞ্জুর করেন। সকালে রাকিব হত্যাকাণ্ডের আসামি বিউটি বেগমকে খুলনার মহানগর হাকিম আদালতে নেওয়া হলে মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামি বিউটি বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এদিকে এই মামলার অপর 2 আসামি মিন্টু ও শরীফ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদেরকে আদালতে হাজির করা হয়নি। গত 3রা আগস্ট নগরীর টুটপাড়া কবরখানা এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে নির্মমভাবে শিশু রাকিবকে হত্যা করা হয়। আসামিকে আমরা 10 দিনের রিমান্ডের আবেদন করছিলাম। বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন শুনানির পরে সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড প্রদান করছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আয়োগ জিজ্ঞাসাবাদ করবে এবং এই 3 দিনের রিমান্ড আমরা মনে করি যে যেহেতু প্রকৃত ঘটনা এটা চাক্ষুষ সাক্ষীও আছে, এই 3 দিনের রিমান্ডই যথেষ্ট। পরিবার চাইলে নতুন বিচারকদের নিয়ে ফেলানী হত্যার বিচার করার আশ্বাস দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দিল্লিতে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে এমন আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ। তবে এজন্য বিএসএফ জওয়ানকে নির্দোষ ঘোষণা করে দেয়া আগের রায়ে পরিবার যে সংক্ষুব্ধ তা বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। গত 3 আগস্ট ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ। বিজিবি মহাপরিচালক জানান, তিনি ফেলানীর পরিবার নিম্ন আদালত ঘোষিত রায়ে সংক্ষুব্ধ হয় এবং তা অবহিত করে, তাহলে বিএসএফ নতুন বিচারকদের সমন্বয়ে আদালত গঠন করে বিচার কার্যক্রম পরিচালনা করবে। এ ব্যাপারে ফেলানীর বাবা এবং তাদের আইনজীবীর সঙ্গে কথা বলে বিজিবির পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি। মেয়ের প্ররোচনায় সপরিবারে আইএসএ যোগ দেয়া আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মান্নানের 29 জন স্বজন ব্রিটেন থেকে দেশে এসেছেন। ইংল্যান্ড থেকে সিলেটে আসার পথে দুবাই বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে। পরে ভিন্ন ভিন্ন ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়। এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলেও এসব অস্বীকার করছেন তারা। এদিকে পুলিশ জানিয়েছে তাদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমদ চৌধুরী। ব্রিটেনের লুটনের বাসিন্দা জমশেদ আলী গত 25 জুলাই পরিবারের 29 জন সদস্য নিয়ে সিলেটে আসেন। আসার পথে দুবাইয়ে একদিন যাত্রাবিরতি করেন তারা, কিন্তু সেখানে তাদের সন্দেহ হওয়ায় সবাইকে একসাথে দেশে ফিরতে দেয়নি নিরাপত্তা বাহিনী। পরে ভিন্ন ভিন্ন ফ্লাইটে দেশে পাঠানো হয় তাদের।
মে মাসে ঢাকা থেকে ব্রিটেনে ফেরার পথে আইএসএ যোগ দেয়া আব্দুল মান্নানের চাচাতো ভাই এই জমশেদ, কিন্তু তিনি আত্মীয়তার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। এমনকি তাদের চিনেন না বলেও দাবি তার। আর আত্মীয়তার কথা অস্বীকার করলেও আইএসএ যোগ দেয়া পরিবারটির জন্য দুঃখ প্রকাশ করেন জমশেদের ছেলে পারভেজ। এখানে আমি দেখি না, আমার পাশে হয় আমরা আমারে বাদে মানুষে হয়েছে নিউজে যখন আইসে নানি ওখান হয়েছে বলে অমুক অমুক জায়গা অমুক মানুষ হয়েছে এই যা কিনা বলে যা কিনা বাবা এটা আমি তা করতে পারি না। আমরা বাড়ি হলো মাইজগাঁও, তারা বাড়ি হলো ফেঞ্চিংজ স্টেশনের পাশে, তো অনেক দূর হয়। তো আমরা জাস্ট এলাকার হিসাবে তারা, আর কোনো কিছু না। যা যে কাম করবো এমন কোনো সময় কল্পনা করা হয়েছে না। প্লাস মুরব্বী যে তান লাগে দুঃখ লাগে। তবে এলাকাবাসীর দাবি আব্দুল মান্নান ও জমশেদ একই গোষ্ঠীর সদস্য। জমশেদ ভাই সাহেব যাইছেন একই গোষ্ঠীর আর কি, একই গোষ্ঠীর, কিন্তু আমরা দুইটা তাল্লুক আছে। এদিকে আব্দুল মান্নানের মতো আর কেউ যাতে আইএসএ যোগ না দেয় সেজন্য দেশে আসার পর থেকে এই পরিবারটিকে বিশেষ নজরদারিতে রেখেছে পুলিশ। এই যে তার আত্মীয় স্বজনরা এসেছেন, ওনারাও যাতে কোনোভাবে ডাইভার্টেড না হন। আব্দুল মান্নান সাহেব যেভাবে হয়েছেন, হঠাৎ করে যাতে কোনোভাবে ওনারা নিরুদ্দেশ না হন, এই জিনিসটা আমরা নজরদারি করছি। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে আব্দুল মান্নান ও জমশেদের একই এলাকায় যেমন বাড়ি, ঠিক তেমনি ব্রিটেনের লুটনেও একে অপরের প্রতিবেশী তারা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রাজধানীর পুরান ঢাকায় কামালবাগ এলাকায় অনুমোদনহীন পলিথিন কারখানায় অভিযান চালিয়ে প্রায় 10 টন নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির সরঞ্জাম জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সকালে চালানো এই অভিযানে 7টি কারখানাকে সিলগালাও করে দেয়া হয়। এই কারখানা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নিম্নমানের পলিথিন উৎপাদন করছিল। পরিবেশ আইন অনুযায়ী পলিথিনের পুরুত্বের মাত্রা 55 মাইক্রনের নিচে হওয়ায় এই পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর। এছাড়া অভিযানে বেশ কয়েকটি কারখানাকে সতর্কীকরণ নোটিশও দেওয়া হয়। মাইক্রন আপনার শুধুমাত্র মোড়কের জন্য, আর শপিং ব্যাগ যেটা আপনারা দেখলেন আজকে, সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিশ্ব স্বাস্থ্য খবর পেয়েছি এখানে প্রচুর পরিমাণ পলিথিন উৎপন্ন হচ্ছে, যেটা নিষিদ্ধ ঘোষিত এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ। সেটা আপনারা নিজেরাই দেখেছেন। প্রায় এখানে 10 টনের অধিক হবে। আমাদের 3-4টা ট্রাক লাগবে এগুলি নিয়ে যাওয়ার জন্য। যারা মালিক পক্ষ এরা কেউই নেই, ওরা সব তালা দিয়ে অলরেডি পালাই গেছেন। এখন কর্মচারী যারা আছে এদের আমরা জেল জরিমানা করছি না, এদেরকে হয়তো আমরা একটু পরে সমস্ত পলিথিন বের করার পরে আমরা তালা দিয়ে যাব, সিলগালা করে দিয়ে যাব। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নতুন এ দাম নির্ধারণ করে। বাজুসের এই সিদ্ধান্তে সব ধরনের স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে 1224 টাকা করে। আজ থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে। এদিকে দাম কমার খবরে স্বর্ণের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। 23 জুলাইয়ের পর 6 আগস্ট, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে দেশে আবারও কমল স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে এখন প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $1086। তাই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতেই দাম কমানোর সিদ্ধান্ত বাজুসের। আজ থেকে কার্যকর হওয়া এ মূল্যে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ 41,757 টাকা, 21 ক্যারেট 39,657 টাকা, 18 ক্যারেট 33,009 টাকা ও প্রতি ভরি সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 21,870 টাকায়। এদিকে দাম কমার খবরে রাজধানীর স্বর্ণের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। সামনে বিয়ের মৌসুম উপলক্ষে এই সুযোগে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। ভালোই লাগছে, গোল্ডের দাম কমছে, আরো কমবে ভবিষ্যতে। ছেলের বিয়ের জন্য একটু স্বর্ণ কিনতে হবে, তো সেই সুযোগটা পেয়ে গেলাম আর কি। স্বর্ণের দাম কমাতে আমরা খুব খুশি, আমাদের ভালো লাগতেছে, কমছে, এই জন্যই আমরা কিনতে আসছি। তবে ক্রেতাদের এই ভিড়কে স্বাভাবিক হিসেবেই দেখছেন বিক্রেতারা। তারা বলছেন দাম আরো কমতে পারে এমন আশায় এখনো অপেক্ষা করছেন অনেক ক্রেতা। দাম কমলে কাস্টমার আরো মনে করে যে আরো মনে দাম কমবে, আরো কমলে আর একটু পরে কিনে, আরো পরে কিনে, এই কারণে আমাদের বেচা কেনা কিছু কম হয়। আবার অনেক আছে যে কিছু দাম কমছে আবার একটু কিনে, মোটামুটি খারাপ নেই, ভালোই আছে। এখানে ইন্টারনেটে কোথায় ফেসবুকে দিচ্ছে যে 11,600 টাকা। ভাই, আমরা অত্যন্ত বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আছি। প্রতিনিয়ত মানুষ চিন্তা ভাবনা করছে সোনার দাম মানে কাল কমে। আমরা নোটিশ না দেওয়া পর্যন্ত বুঝতে পারি না যে আমাদের সোনার দামটা কবে কমলো কবে বাড়ছে। এ নিয়ে চলতি বছর মোট 4 বার স্বর্ণের দাম কমলো। এদিকে স্বর্ণের দামের সঙ্গে সঙ্গে রূপার দামও কমেছে। 58 টাকা কমে প্রতি ভরি বিক্রি হচ্ছে 933 টাকা করে। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের রফতানি আয়ে মৎস্য ও মৎস্যজাত পণ্যের মধ্যে সবচেয়ে বড় অবদান চিংড়ি খাতের।
তবে উৎপাদন বাড়ার পরও গত 5 অর্থ বছরের মধ্যে কেবল দুবার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে সম্ভাবনাময় এই খাতটি। তবে রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে হোঁচট খাওয়ার বড় কারণ হিসেবে ইউরোপের অর্থনৈতিক মন্দাকে দায়ী করছে ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এদিকে রফতানি বাড়াতে ক্রেতাদের আস্থা ধরে রাখার পরামর্শ রফতানি উন্নয়ন ব্যুরোর। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের মাত্র 2% যোগান দিলেও খাতভিত্তিক রপ্তানি আয়ের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে মৎস্য ও মৎস্যজাত পণ্য, যার 90%ই আসে হিমায়িত চিংড়ি থেকে। তবে গত 5 অর্থ বছরে হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ির রপ্তানি চিত্রে দেখা যায় 2010-11 অর্থ বছরের পর 2013-14 অর্থ বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করেছে এই খাত। আর সম্ভাবনা থাকার পরও গত অর্থ বছর সহ 2011-12 ও 2012-13 অর্থ বছরে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার কারণ হিসেবে রোগমুক্ত পোনা সংকটের পাশাপাশি ইউরোপ জুড়ে অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। 45 to 50% প্রাইস ফল করেছে ব্ল্যাক টাইগার ইউরোপে। যেহেতু আমাদের টোটাল রপ্তানির পরিমাণটায় 75% ইউরোপে, এই জন্য আমরা ওখানে মার খেয়ে গেছি। প্রোডাকশন কিছুটা এফেক্টেড হয়েছে বিকজ অফ ইনসাফিসিয়েন্ট ফ্রাই। এই অবস্থায় রপ্তানি বাড়াতে চিংড়ির উৎপাদন খরচ কমাতে সনাতন পদ্ধতি ছেড়ে সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে চিংড়ি চাষের পরামর্শ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির। তবে প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে ক্রেতাদের আস্থা ধরে রাখতে রপ্তানিকারকদের পূর্ণাঙ্গ আচরণবিধি মেনে চলাকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। সনাতন পদ্ধতি থেকে সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে গেলে এবং আমরা যদি কোড অফ কন্ডাক্টটা সঠিকভাবে পরিপালন করি তাহলে অবশ্যই আমাদের চিংড়ির উৎপাদন বৃদ্ধি পাবে এবং যারা চিংড়ি চাষে আছেন তারা আরো উদ্বুদ্ধ হবে চিংড়ি চাষের বিষয়ে এবং আমরা ভবিষ্যতে এই চিংড়ি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে, অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সমর্থ হব। এদিকে পরীক্ষামূলক চাষে সফল ব্যবসায়ীরাও বলছেন সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে হেক্টর প্রতি বর্তমান উৎপাদন 350 কেজি থেকে বাড়িয়ে 5000 কেজি পর্যন্ত করা সম্ভব। তবে এজন্য চাষি পর্যায়ে আর্থিক সহযোগিতা বাড়ানোর দাবি তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে মিথ্যা তথ্য দিয়ে অনেক বুদ্ধিজীবী বিভ্রান্ত করছেন। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা হতাশ হচ্ছেন বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠানোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। অত মিথ্যা কথা বলে যাওয়া হচ্ছে একের পরে। এইসব লোকজন আমাদের মাথার উপরে বসে আছেন, দুনিয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আনতেছেন আর ফুর্তি করতেছেন, আর এইসব মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। আমাদের ছেলে মেয়েদের কি সুবিধা হবে? তো আমি সবার কাছে সহযোগিতা চাই, আমাদের ভুল ত্রুটি আছে সেগুলো আপনারা ধরাই দেন। ঘূর্ণিঝড় কোমেন আর পূর্ণিমার জোয়ারের প্রভাবে পটুয়াখালীর লালুয়া ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 14টি গ্রাম। এতে পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। অবশ্য বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে 3 বছর ধরে বেড়িবাঁধের বেশ কয়েকটি স্থানে ভাঙা থাকলেও তা মেরামত করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় কোমেন আঘাত হানার পর থেকেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছে উপকূলীয় জেলা পটুয়াখালী। গত কয়েকদিনের টানা বর্ষণে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে নদ নদীর পানি, আর সেই সঙ্গে যোগ হয়েছে পূর্ণিমার জোয়ার। এতে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। প্লাবিত হয়েছে ইউনিয়নের 14টি গ্রামের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকা। এই অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন পানিবন্দী মানুষেরা। এই সময় যখন পানি দেখা যায় আমাদের ঘর বাড়ি তলায় যায়। প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসা সবকিছু বন্ধ। বেড়িবাঁধটা যাতে মেরামত করা যায় সেই সহযোগিতা চাওয়ার জন্য আমরা আবেদন করছি। এদিকে বন্যা দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, তালিকা পাঠালে তিনি জরুরি যেটা জিআর চাল আছে সেই চাল বরাদ্দ দেবেন। অন্যদিকে লালুয়া ইউনিয়নের বেড়িবাঁধটির বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় বর্ষা এলেই সাগরের পানি ঢুকে প্লাবিত হয় বসতভিটা সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বারবার আমরা পানি উন্নয়ন বোর্ডে অভিযোগ করা সত্ত্বেও আমাদের কোনো কাজে আসে না। এখন বর্তমানে যে পানির জোয়ারের চাপে আমার অত্র এলাকার মিনিমাম 4000 পরিবার পানিবন্দী অবস্থায় আছে।
তবে আগামী শুষ্ক মৌসুমে বেড়িবাঁধটি স্থায়ীভাবে মেরামতের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এবার শুষ্ক মৌসুমে আসলে আমরা এখানে একটা রিটায়ার্ড ইম্বাঙ্কমেন্ট করে দেব প্রায় 3.5 কিলোমিটারের মতো, যাতে এখানে আর পানি প্রবেশ না করে। কলাপাড়া উপজেলায় 400 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে লালুয়া ইউনিয়ন সহ প্রায় 40 কিলোমিটার বাঁধ বিধ্বস্ত হয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। সাম্প্রতিক সময়ে দেশে শিশুদের ওপর নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধে রাষ্ট্রকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে মতামত দিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। এছাড়া এসব ঘটনার সুষ্ঠু বিচার করে সাধারণ মানুষের মনে আইনের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস তৈরি করতে হবে রাষ্ট্রকেই। আজ রাজধানীর সিরাপ মিলনায়তনে এক আলোচনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন যে রাষ্ট্রকে অনতি বিলম্বে এই সমস্ত অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, অপরাধীদেরকে চিহ্নিত করে এবং যারা চিহ্নিত রয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে আবারও মানুষের মনে আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে অনেকটা অনাস্থা সৃষ্টি হয়েছে সেই জায়গাটিকে কিন্তু আবার পুনরুদ্ধার করে আস্থার জায়গাটিকে আরো শক্তিশালী করতে হবে। বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন না করা গেলে দলিত এবং সমাজের বিভিন্ন শ্রেণীর সুবিধা বঞ্চিত মানুষের মানবাধিকার সংরক্ষণ করা সম্ভব হবে না। তাই দ্রুত এই আইনটি পাশ করে দলিত এবং সুবিধা বঞ্চিত মানুষের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংগঠনগুলোর নেতারা। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এ দাবি করেন তারা। এ সময় তারা বলেন, দলিত এবং সমাজের নিম্ন শ্রেণীর হওয়ায় শিক্ষা ও স্বাস্থ্য ছাড়াও আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রেও বঞ্চিত হচ্ছে এসব মানুষ। এছাড়াও সাধারণ মানুষের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টিতে মানুষের দৃষ্টিভঙ্গি না বদলানোকেও অন্যতম কারণ বলে মনে করেন তারা। আলোচনায় তারা বলেন, দেশের একজন নাগরিক যে অধিকার ভোগ করতে পারেন সেখানে দলিত শ্রেণীর মানুষকে এখনো সমাজের অস্পৃশ্য শ্রেণী বা নিচু জাতের বলেই পরিচয় দেয়া হচ্ছে। সম্প্রতি পশ্চিম ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ রিইউনিয়নের উপকূলে খুঁজে পাওয়া বিমানের ডানাটি গত বছর মালয়েশীয় এয়ারলাইন্সের ফ্লাইট MH370 এর বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এক বছর আগে নিখোঁজ হওয়া বিমানটির কি হয়েছিল সে রহস্য উদ্ঘাটনে সরকার কাজ করছে বলেও জানান নাজিব রাজাক। এছাড়াও আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল এক টেলিভিশন বার্তায় রিইউনিয়ন দ্বীপে খুঁজে পাওয়া বিমানের ডানাটি মালয়েশীয় এয়ারলাইন্সের ফ্লাইট MH370 এর বলে নিশ্চিত করেছে। গত 29 জুলাই বিমানের ডানাটি খুঁজে পাওয়ার পর তা 3রা আগস্ট পরীক্ষার জন্য ফ্রান্সে নেওয়া হয়। গত বছর কুয়ালালামপুর থেকে 239 জন যাত্রী নিয়ে বেইজিং এ যাওয়ার সময় ফ্লাইট MH370 এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমানটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে 7 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে 18 জন। আহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বাগদাদের সাদর সড়কে একটি স্থানীয় সরকারি কার্যালয়ের সামনে এই গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার দায় এখনও কেউ স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী তিকফিরি ISL-কে দায়ী করছে কর্তৃপক্ষ। 2014 সালের জুন মাস থেকে এই জঙ্গি গোষ্ঠীটি ইরাকে সক্রিয় রয়েছে। শেষ পর্যন্ত প্রতিশোধ নিল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়ে ওডি কাপের শিরোপা জিতল জার্মান জায়ান্টরা। গেল বছর একই মাঠে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল বাভারিয়ানরা। এবার তারই প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে মাঠে নামে পেপ গার্দিওলার শিষ্যরা। অন্যদিকে রোনালদো, বেল, বেনজেমাকে ছাড়াই এদিন মাঠে নামে রিয়াল। তাই আক্রমণভাগে কিছুটা পিছিয়ে থেকে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে মাদ্রিদিস্তানরা। কিন্তু সেই সুযোগ খুব একটা কাজে লাগাতে পারেনি বায়ার্ন। রিয়ালের রক্ষণদুর্গের সামনে একরকম হিমশিম খেতে হয় তাদের। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয় গোলের দেখা পেতে। শেষ পর্যন্ত ম্যাচের ৮৮ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। ডগলাস কস্তার ফ্রি কিক থেকে পাওয়া বলে দারুণ এক গোল করেন রবার্ট লেওয়ানদস্কি।
এরপর ম্যাচ আর কোনো গোল না হলে শিরোপা জয়ের আনন্দে মাতে বাভারিয়ানরা। এদিকে মেসি নেইমারের ফেরার ম্যাচে রোমাকে ৩-০ গোলে হারিয়ে গ্যাম্পার ট্রফি জিতল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দলের হয়ে মেসি, নেইমার ও র্যাকিটিচ একটি করে গোল করেন। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে দলের হয়ে ফিরেই যেন ঝলক দেখাতে শুরু করেন মেসি নেইমাররা। প্রথমার্ধে লিওনেল মেসির নেতৃত্বে বেশ ভালোভাবেই এগিয়ে যায় কাতালানরা। তারই ধারাবাহিকতায় ম্যাচের ২৬ মিনিটে ব্রাজিলিয়ান তারকা নেইমার গোল করে লিড আনেন স্বাগতিকদের হয়ে। এরপর দ্বিতীয় গোলের দেখা পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ৪১ মিনিটে দারুণ এক গোল করে লিড দ্বিগুণ করেন দলনেতা মেসি। বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে মেসি, নেইমার, সুয়ারেজ ও মাস্চেরানোকে তুলে নিয়ে মাঠে নামানো হয় ইনিয়েস্তা, রামিরেজ, হাদ্দাদি ও বুস্কেটসকে। তবে তাতেও অবশ্য এতটুকু ছন্দপতন হয়নি ম্যাচে। উল্টো ৬৬ মিনিটে র্যাকিটিচের গোলে ব্যবধান বাড়ায় বার্সা। এরপর আর কোনো গোল না হওয়ায় জয়ের পাশাপাশি শিরোপা জয়ের আনন্দে মাতে বার্সেলোনা। Rater son contrôle, ça passe malgré la course en plus et la frappe et le but magnifique du FC Barcelone. On parlait de la qualité du pressing. Le but. পৌরাণিক পুরুষ নন, রাজা নন, তিনি কবি, কবিদের গুরু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শিল্পের প্রায় সব মাধ্যমে সরবে উপস্থিত থেকেও শিল্পের জন্য শিল্প এই ধারণার বাইরে এসে তিনি চিন্তা করেছেন স্বদেশ, স্বজাতি আর তার একান্ত আপন সমাজ নিয়ে। আজ তার ৭৪তম প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথের রাষ্ট্র ও সমাজ ভাবনা নিয়ে তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। রবি ঠাকুরের সমস্ত চিন্তা, কাব্য মানুষকে মুক্তির আলোর দিকে ধাবিত করে। দেশের উন্নতি বলতে তিনি বুঝেছেন সমাজের উন্নতি। সমাজ যদি উন্নত হয়, তার মধ্যে যদি প্রাণ জাগানো যায়, তবেই দেশের মুক্তি ঘটবে। এমন ভাবনা নিয়ে তিনি সমাজের মানুষকে জাগাতে চেয়েছেন। তবে চিন্তা করেই বসে থাকেননি তিনি। কর্মী হয়ে এশিয়ার প্রথম কৃষি ব্যাংক প্রতিষ্ঠা, সমবায় ধারণা প্রচার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আর বিকল্প শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছেন তিনি। রবীন্দ্রনাথ আমাদের কাছে সাহিত্যিক হিসেবে পরিচিত, কিন্তু এই পরিচয়ের বাইরে আরেকটা তার পরিচয় আছে। তিনি সমাজ কর্মী একজন। শিক্ষা ভাবনা, পরিবেশ ভাবনা, এমনকি বাংলাদেশের যে ভূমি, সেই ভূমির ব্যাপারে তার ভাবনা আছে। আমরা ভাবলে বিস্মিত হব যে তিনি কৃষি ব্যাংকের প্রতিষ্ঠাতা এই উপমহাদেশে, তিনি ডেইরি ফার্মের প্রতিষ্ঠাতা। সমাজ উন্নয়নে সামাজিক পুঁজিকে কাজে লাগানোর কথা বলেছেন তিনি। সামাজিক ভাবনার মধ্যে শুভবুদ্ধি, কল্যাণ চেতনা, মানবিক মূল্যবোধ সবটাই আছে। সেটাকেই সামাজিক পুঁজি বলা হয় এবং সেই সামাজিক পুঁজির বিকাশের মধ্য দিয়ে কিন্তু একটি সমাজ এবং রাষ্ট্র সুন্দর একটি মানব সভ্যতার ইতিহাস নির্মাণ করতে পারে। রবি ঠাকুর আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি নিয়ে এসেছেন। আমাদের স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক দর্শন তাকে ঘিরে তার দেখানো পথেই আবর্তিত হয়েছে। রবীন্দ্রনাথ আমাদের সাংস্কৃতিক বিপ্লবের ক্ষেত্রে এই সাহস সঞ্চারে বড় ভূমিকা পালন করেছে। আমাদের মধ্যে, বাঙালির মধ্যে মুক্তির বাসনাটিকে তিনি ছড়িয়ে দিয়েছেন। অতএব তিনি নিঃসন্দেহে একজন খুব বড় মাপের মুক্তিযোদ্ধা। পৃথিবীর অন্যতম রোমান্টিক এই কবি সমাজ আর তার মানুষদের নিয়ে ভেবেছেন। এটা আমাদের জন্য বাড়তি পাওয়া। এর বাইরে আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি কাজে রবির উপস্থিতি। আকাশে, মাটিতে, মনে যত বৃষ্টি ঝরে তা যেন রবি ঠাকুরেরই। আমাদের গভীর আনন্দে রবি, ব্যথার গানে রবি। তবুও কবিগুরুকে আমরা আবিষ্কার করে চলি প্রতিদিনই। তাই প্রতিদিনই তার জন্ম, মৃত্যু তাকে স্পর্শ করে না। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাসড়কে ৩ চাকার যান চলাচলে নিষেধাজ্ঞার পর কমেছে সড়ক দুর্ঘটনা। বুয়েটের জরিপ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে দরকার দীর্ঘমেয়াদী গবেষণা, মন্তব্য বিশেষজ্ঞদের। খুলনায় শিশু রাকিব হত্যা মামলার আসামি বিউটি বেগম ৩ দিনের রিমান্ডে। চিকিৎসাধীন থাকায় অপর ২ আসামিকে নেওয়া হয়নি আদালতে। ফেলানী হত্যার বিচার নিয়ে পরিবার আনুষ্ঠানিক ক্ষোভ জানালে আদালত পুনর্গঠন করে আবার বিচার করা হবে, আশ্বাস বিএসএফের। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অনেকটাই অর্জন সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। পূর্ণাঙ্গ রূপ দিতে পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। এবং জঙ্গি গোষ্ঠী আইএসএ যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মান্নানের ২৯ স্বজন এখন সিলেটে নজরদারিতে রেখেছে পুলিশ। এলাকায় চাঞ্চল্য। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।